দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনারা জানেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের উপর যে 35% বাড়তি শুল্ক আরোপ করেছে, এরপর এই শুল্ক কমিয়ে আনার বিষয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই আলোচনা করছে, কিন্তু এখন পর্যন্ত আসলে 35%ই আছে। তো আলোচনা চলমান, চলতি মাসেও এই আলোচনাটা চলবে এবং তৃতীয় রাউন্ডের আলোচনা শিগগিরই শুরু হবে বলে আমরা শুনেছি। এই বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ড একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনে আসলে বলা হয়েছে সরকার কি প্রিপারেশন নিচ্ছে, অথবা ব্যবসায়ী অর্থনীতিবিদরা কি বলছেন, বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো কি প্রিপারেশন নিচ্ছে, অথবা তারা কমিয়ে আনতে পেরেছে কিনা, এই বিষয়টি নিয়ে আজকে বিজনেস স্ট্যান্ডার্ডের এই প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব আবুল কাশেম। আমরা স্টুডিওতে তার সঙ্গে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। কাশেম ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসলে সরকারের প্রস্তুতি কি? এই যে একটা বড় আলোচনা হচ্ছে, আপনি জানেন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার রপ্তানির, তো আসলে প্রিপারেশনটি কি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের দ্বিতীয় রাউন্ড আলোচনা শেষ করে গত রবিবারই হচ্ছে বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিব ওনারা ঢাকায় ফিরেছেন এবং ফিরে কিন্তু সোমবার দিনই তারা হচ্ছে অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছেন। এবং এখানে সরকারের দিক থেকে বারবার বলা হচ্ছে যে এটা একটা হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট তাদের সাথে হয়েছে, ফলে এখন যে চুক্তিটা নিয়ে আলোচনা হচ্ছে এই চুক্তিটা আসলে ডিসক্লোজ করা যাবে না। ফলে তারা হচ্ছে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের সাথে কিন্তু পুরা চুক্তির বিষয়ে আলোচনা করছে না, যেটুকু হচ্ছে আলোচনা করা যায় সেটুকু আলোচনা করছে। এবং গতকাল হচ্ছে একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হয়েছে। তো গতকালকের মিটিংয়ের পরে হচ্ছে বাণিজ্য সচিবের সাথে আমরা কথা বলছিলাম। উনি যেটা বলছেন যে আসলে বাণিজ্য মন্ত্রণালয়ে যদিও হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়টা রুলস অফ অরিজিন, রুলস অফ এলোকেশন অনুযায়ী বা বিজনেস অফ এলোকেশন অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের নিজস্ব আইন আছে এবং তারাও কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের সাথে, বিভিন্ন পণ্য এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত। এখন যুক্তরাষ্ট্রের দিক থেকে ধরেন যে আমরা যতটা শুনেছি যে বাংলাদেশে কৃষি পণ্য আমদানি বাড়ানোর কথা বলা হয়েছে। তো তাহলে হচ্ছে কৃষি পণ্য যদি আমদানি বাড়াতে হয় তাহলে আমাদের কৃষির উপরে তার কি ইম্প্যাক্ট পড়তে পারে, যুক্তরাষ্ট্র থেকে কোন ধরনের কৃষি পণ্য আমদানি করা যায় সে বিষয়ে হচ্ছে আমাদের কৃষি মন্ত্রণালয়ের একটা মতামত নেওয়ার প্রয়োজন আছে। বা যুক্তরাষ্ট্র থেকে খাদ্যশস্য আমদানি করা যায় কিনা, যুক্তরাষ্ট্র আমাদেরকে বলেছে যে তাদের দেশ থেকে অনেক বেশি গম ইম্পোর্ট করতে হবে। তো তাহলে সেটা হচ্ছে খাদ্য মন্ত্রণালয়, আমাদের সরকারিভাবে তো সরকার কিছু গম ইম্পোর্ট করে, প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট করে। সরকার তো আসলে প্রাইভেট সেক্টরকে চাপায় দিতে পারবে না, কিন্তু অন্তত সরকারি পাটটা যাতে ইম্পোর্ট করা যায় সেক্ষেত্রে খরচ কেমন কি হবে ইত্যাদি বিষয়ে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নিছেন। একই সাথে আমরা যেটা দেখছি যে যে আমাদের বাণিজ্য উপদেষ্টা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যেসব ইউএস কোম্পানি বা ইউএস ব্যবসায়ীরা বিজনেস করছে তাদের সঙ্গেও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করছে এবং এক্ষেত্রে ওইসব কোম্পানি বাংলাদেশকে কি পরামর্শ দেয় বা তাদের কাছ থেকে কি সহযোগিতা পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে মিটিং করছে। গতকাল বাণিজ্য উপদেষ্টা শেভরনের যে আমেরিকার যে প্রধান কার্যালয় তাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি মিটিং করেছেন এবং এক্সিলারেট এনার্জি যারা বাংলাদেশে হচ্ছে এলএনজি সেক্টরে ব্যবসা করছে তাদের সাথে মিটিং করেছে। এবং শুক্রবার দিন আমরা যতটা জানি যে ইউএস সয়াবিন এক্সপোর্ট যারা করে তাদের সাথে একটা মিটিং আছে। আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ইম্পোর্ট করি। এবং এরপরে 22 তারিখে মিটিং আছে যে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সাথে, তারা হচ্ছে বাংলাদেশ থেকে যে এই আমাদের যে আরএমজি যারা ইম্পোর্ট করে তারা কিন্তু ওই অ্যাসোসিয়েশনের মেম্বার। তো সরকারের বিরুদ্ধে ব্যবসায়ীদের একটা অভিযোগ ছিল যে আমরা অন্ধকারে আছি, আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি দ্বিতীয় রাউন্ড নেগোসিয়েশন পর্যন্ত। তো এটা হচ্ছে যে সরকার এই আলোচনার মাধ্যমে সেই দুর্নামটা যেমন গুছানোর চেষ্টা করছে, প্লাস হচ্ছে যে ব্যবসায়ীদের কাছ থেকে ইনপুট নেওয়ারও চেষ্টা করছে বা সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেকের কাছ থেকে ইনপুট নেওয়ার চেষ্টা করছে। এতে আমরা আশা করছি যে থার্ড রাউন্ড নেগোসিয়েশনটা বেশ ভালো হবে এবং সবার সাথে শেয়ার করার কারণে এখানে কিন্তু বাংলাদেশের রিস্কটাও একটু কমে যাচ্ছে। স্টেক হোল্ডাররা জানতে পারছে বা বুঝতে পারছে যে এই চুক্তি করলে আমার কতটুকু সুবিধা হবে বা কতটুকু অসুবিধা হবে এই দেশের, এগুলি সম্পর্কে একটা ধারণা নিতে পারছে। আপনি তো এই যতটুকু আলোচনা করলেন এটা আসলে ট্রেডের ভিতরের আলোচনা। আমরা শুনছি বা বাইরে একটা কথা প্রচার হচ্ছে যে ট্রেডের বাইরে নন ট্রেড, যেমন পলিটিক্যাল অথবা
নিরাপত্তা ইস্যুগুলোও এই নেগোসিয়েশনের মধ্যে আছে। তো এইটি আসলে কতটুকু আছে আপনারা জানছেন, অথবা এটি সমাধানের উপায় কি? কারণ আপনি হয়তো ট্রেডের একটি বিষয় আছে, নন ট্রেড ইস্যুটা কিভাবে সমাধান হবে? আমরা যেটা জানতে পারছি যে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যে নেগোসিয়েশনটা হলো সেখানে এই ট্রেড রিলেটেড ইস্যুগুলি কিন্তু খুব সহজেই সমাধান হয়ে গেছে, দুই পক্ষ একমত হয়েছে। কারণ বাংলাদেশের একটা পজিশনই ছিল যে আমেরিকা আমাদের কাছ থেকে যেসব পণ্যে শুল্কমুক্ত সুবিধা চাবে আমরা সেগুলি দেব, কারণ দিলেও আমেরিকা থেকে বাংলাদেশের ইম্পোর্ট আসলে অত বেশি বাড়বে না আমাদের প্রাইভেট সেক্টর। কারণ যেমন ধরেন গম হচ্ছে বাংলাদেশ সাধারণত ইউক্রেন এবং রাশিয়া থেকে ইম্পোর্ট করে। তো যদি আমেরিকা থেকে ইম্পোর্ট করতে যায়, দাম যদি একই থাকে, শুধু জাহাজ ভাড়াই হচ্ছে পার টনে $30 বেশি পড়বে। প্রতি টনে $30 বেশি মানে হচ্ছে প্রতি কেজিতে 30 সেন্ট, মানে প্রায় 30 টাকার মতন বেশি পড়বে। তো সেটা তো আসলে আমাদের এখানে ব্যবসায়ীদের জন্য ভায়াবল হবে না। সেই কারণে সরকার ওই জায়গায় বেশ রিল্যাক্স ছিল। কিন্তু আমরাও যেটা শুনছি যে এটা প্রথমত আমি আগে বলেছি বা সরকারও বলছে যে এটা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, ফলে এই চুক্তিতে আমেরিকা কি কি শর্ত দিচ্ছে সেটা সরকার প্রকাশ করতে পারবে না। এবং আমরা মিডিয়াও এক্ষেত্রে একটু সতর্ক। আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা থেকে যেটুকু জানছি সেগুলি আমরা সব জাতীয় স্বার্থ রক্ষার কারণে আমরা সব লিখছিও না বা লেখা উচিত না। তবে যে এটা একটা জিও পলিটিক্যাল এগ্রিমেন্ট, আসলে এটা পুরোপুরি এটাকে বাণিজ্য চুক্তি বলা যায় না, এটা একটা জিও পলিটিক্যাল এগ্রিমেন্ট। এবং এখানে আপনি জানেন যে আমাদের জ্বালানি উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন যে যুক্তরাষ্ট্র নিরাপত্তার ইস্যু এখানে নিয়ে আসছে। তো এই বিষয়ে আমি একজনের সাথে কথা বলছিলাম, তো উনি আমাকে যেটা বলছেন যে এখানে এই যে কিছুদিন আগে যেটা আলোচনা হয়েছিল যে মায়ানমারের যে একটা যুদ্ধ চলছে আরাকান আর্মির সাথে মায়ানমারের সামরিক সরকারের, সেখানে হচ্ছে একটা মানবিক করিডোর দেওয়ার কথা আলোচনা হয়েছিল। তো আমরা যেটা শুনছি যে এই চুক্তির মধ্যেও সেই ধরনের করিডোর দেওয়ার বিষয়টা রয়েছে। এবং এরকম আছে যে ওখানে চুক্তির খসড়ায় কোনো জায়গায় চীনের নাম লেখা নেই সরাসরি, কিন্তু এমনভাবে বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে যে চায়না থেকে ইম্পোর্ট করা যাবে না, বা চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে নেওয়া যাবে না, চাইনিজ সফটওয়্যার ইউজ করা যাবে না, এরকম শর্ত আছে। আবার এরকম আছে যে যুক্তরাষ্ট্র যদি চায়নার উপরে বা পার্টিকুলার যে কোনো দেশের উপরে যদি স্যাংশন দেয়, তাহলে বাংলাদেশকেও ওই দেশের উপরে স্যাংশন দিতে হবে। ওই দেশটা বাংলাদেশের মিত্র হোক আর শত্রু হোক, যাই হোক, তাকে হচ্ছে স্যাংশন দিতে হবে। আবার আপনি জানেন যে আমরা বাংলাদেশ WTOর মেম্বার, এবং WTOর একটা নিয়ম আছে যে আপনি যদি একটা দেশকে একটা পণ্যের সুবিধা দেন, ওই সুবিধা WTOর সকল কান্ট্রিকে দিতে হবে, যেটাকে মোস্ট ফেভার্ড নেশন বলে। তো এখন যুক্তরাষ্ট্র বলছে MFN ট্যারিফ নামে খুব পরিচিত। হ্যাঁ, MFN ট্যারিফ নামে পরিচিত। এখন যুক্তরাষ্ট্র বলছে যে তোমরা আমাদের যেসব পণ্যের ডিউটি ফ্রি দিবা, এই পণ্যে অন্য কোনো দেশকে ডিউটি ফ্রি সুবিধা দেওয়া যাবে না। এসব জায়গায় বাংলাদেশের আপত্তি আছে, এবং বাংলাদেশ আমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত নেগোসিয়েশনে বাংলাদেশ যেটা বলছে সেটা আমরা জানি যে বাংলাদেশ বলছে যে বাংলাদেশ WTOর নিয়ম নীতির মধ্যে থেকে এই চুক্তিটা করতে চায়, এবং যুক্তরাষ্ট্র যে WTOর বাইরে যেসব শর্ত দিচ্ছে সেগুলি বাংলাদেশের পক্ষে ক্যারি করা সম্ভব নয়। তার মানে অনেকটা জটিলতার মধ্যেই আলোচনাটা এখন পর্যন্ত আছে বলে মনে হচ্ছে। এই যে ধরুন চীন থেকে যদি আলোচনাটা হয়েই থাকে, চীন থেকে আমদানি কমানো, ইনভেস্টমেন্ট কমানো, অথবা রাশিয়া ইউক্রেন থেকে ইম্পোর্ট কমানো, প্র্যাকটিক্যালি কি বাংলাদেশের পক্ষে এটা সম্ভব হবে? দেখেন, যদি হচ্ছে আপনি চুক্তি করেন তাহলে হচ্ছে আপনাকে এটা মানতে হবে আর কি। না হলে দেখা গেল যে তখন যুক্তরাষ্ট্র আপনার উপর বিরক্ত হয়ে ট্যারিফ আরও অনেক বাড়াই দেবে। এখন যেটা আছে হয়তো তার চেয়েও আরও বেশি বাড়াই দিল। এবং এই ট্রাম্প প্রশাসনের উপরে তো আসলে কোনো কিছু অনুমান করা যায় না। আপনি দেখছেন যে ব্রিক্সের একটা মিটিং হলো, এরপরে উনি সকালবেলা ঘুম থেকে উঠে বললেন যে ব্রিক্সের মেম্বার কান্ট্রিগুলোর উপরে আরও 10% বাড়িয়ে দেবে। হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়ন তাদের এত ঘনিষ্ঠ, তারা হলো নেটোভুক্ত দেশ, ইউরোপের উপরে 30% দেওয়ার কথা সেদিন বলছে। এবং রাশিয়ার পুতিনকে উনি কখনো হচ্ছে তার ভালো বন্ধু বলতেছেন, আবার বলতেছেন যে রাশিয়া যদি 50 দিনের মধ্যে ইউক্রেনের সাথে চুক্তি না করে, তাহলে রাশিয়ার থেকে যারা ইম্পোর্ট করবে তাদের উপরে 100% ডিউটি দেবে। ফলে এটা হচ্ছে বলা যায় না। তো সেজন্য চুক্তি করে সেটা হচ্ছে বাস্তবায়ন না করার তুলনায় চুক্তিটা করার সময় নেগোসিয়েশন চূড়ান্ত করে এমনভাবে করতে হবে যাতে আমাদের
কোনো প্রবলেম না হয়, সেভাবেই হচ্ছে নেগোসিয়েশনটা করতে হবে। ব্যবসায়ী নেতারাও সম্ভবত অথবা অর্থনীতিবিদরাও সরকারকে কি সেরকমই হ্যাঁ, ব্যবসায়ীরা যেটা বলছেন যে আপনি জানেন যে সোমবার মিটিং হওয়ার পরে আমরা অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারাও বলছেন যে তারা এটা কনভিন্স যে সরকার দেশের স্বার্থ রক্ষা করেই নেগোসিয়েশন করছেন। এবং একজন ব্যবসায়ী নেতা আমাকে বলছেন যে দেখেন, যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের মাত্র হচ্ছে $8 বিলিয়ন এক্সপোর্ট। এটা এই সেন্সে মাত্র যে $8 বিলিয়ন আসলে বেশি কিছু না, কিন্তু আমাদের আবার টোটাল এক্সপোর্ট ভলিউমটাই ছোটো, 48 বা 50 বিলিয়ন, সেই তুলনায় আবার 8 বিলিয়ন অনেক বেশি। কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের এই 35% ট্যারিফই বহাল রাখে, তাহলে আমার এই $8 বিলিয়ন যে ক্ষতিগ্রস্ত হবে বা বন্ধ হয়ে যাবে তা না। তারা বলছেন যে এখানে যেমন বিজেএমই বলছেন 10 to 15%, বিকেএমই বলছে যে 20 to 30% হয়তো ব্যাহত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা তখন আমাদের অন্য মার্কেটে করতে হবে। কিন্তু এই $8 বিলিয়ন এক্সপোর্ট আপনি নির্বিঘ্নে রাখার জন্য দেশের স্বার্থ তো আসলে জলাঞ্জলি দেওয়া এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যেটি আপনি বললেন যে তারা এমন কিছু শর্তের কথা বলছে বলে আমরা শুনছি, যেটি আসলে বাংলাদেশের জন্য হয়তো কঠিন। বাংলাদেশ মানে অন্যান্য দেশের পক্ষেও এটা দেশের জন্যই কঠিন। এটি একটি বিষয়। তার মানে আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, এই চুক্তিটা করা আমাদের জন্য অনেকটা কঠিন। এখন ধরে নেওয়া যাক জুলাই বা আগস্টের পর থেকেই বা আগস্ট থেকেই বাংলাদেশের উপরে 35% যে এক্সট্রা ডিউটি সেটি ইম্পোজ হলো। এটি আমরা এখন পর্যন্ত যেটি আছে, যদি আমরা কোনো সমাধান না করতে পারি, কোনো নেগোসিয়েশনে ফল না আসে, তাহলে সেটি যদি হয় এবং অন্য দেশগুলো, আমরা জানি যে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম বাংলাদেশের প্রধান কম্পিটিটর দেশগুলোর অন্যতম, তারা কিন্তু কমিয়ে এনেছে। কোনো দেশ 20%, কেউ 19%। তো বাংলাদেশের তুলনায় 15-16% তারা কম ডিউটি। এমন একটা পরিস্থিতিতে আমাদের এক্সপোর্টের কি অবস্থা দাঁড়াতে পারে? আপনি যেটা বললেন যে আমাদের $8 বিলিয়ন, কিন্তু $8 বিলিয়ন আসলে একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। যে এখানে হচ্ছে আমাদের এখন থার্ড রাউন্ড নেগোসিয়েশনের উপরে সবকিছু নির্ভর করবে। এই নেগোসিয়েশনটা কবে হবে এটা এখনো চূড়ান্ত নয়। আমরা গতকাল যেটা জানতে পেরেছি যে আমাদের প্রতিনিধি দল তারা হচ্ছে রবিবারে আসার পরে আবার ইউএসটিআর এর সাথে যোগাযোগ করেছে। এখন বাংলাদেশ হচ্ছে একটা বাংলাদেশের পজিশন পেপার, আমেরিকা যে প্রস্তাবটা দিছে তার প্রেক্ষিতে বাংলাদেশ কোথায় রাজি, কোথায় কি ছাড় দিতে প্রস্তুত এবং কোথায় রাজি না, এরকম একটা পজিশন পেপার চূড়ান্ত করে যুক্তরাষ্ট্রকে পাঠাবে এবং তারপরে তারা হচ্ছে আমাদের থার্ড রাউন্ড নেগোসিয়েশনের জন্য ডাকবে। তবে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে হচ্ছে আগামী 21 জুলাইয়ের টিকিট বুকিং করা আছে, এটা হচ্ছে পিছাইতে পারে হয়তো। টিকিট বুকিং করা মানে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানের টিকিট বুকিং করা আছে, এটা হয়তো পিছাতে পারে। এখন আপনি যেটা বললেন যে বাংলাদেশ গত 2 এপ্রিল যখন যুক্তরাষ্ট্র আমাদের উপর 37% ট্যারিফ আরোপ করলো, তখন কিন্তু আমাদের অত বেশি ভয় ছিল না, কারণ আমাদের মূল কম্পিটিটর ভিয়েতনাম, তার উপরে 46% ট্যারিফ, এবং ইন্দোনেশিয়ার উপর তখন 32% ট্যারিফ ইম্পোজ করেছিল এবং ভারতের উপরে 26%। এখন ইন্দোনেশিয়া গতকালকে হচ্ছে এটা হচ্ছে 19%-এ নামিয়ে আনছে, ট্রাম্প গতকালকে ঘোষণা দিয়েছেন, এবং ভিয়েতনাম কিন্তু তারা 20%-এ নামিয়ে নিয়ে আসছে। এই জায়গায় হচ্ছে আমাদের কনসার্নটা তৈরি হয়েছে যে আমাদের প্রতিদ্বন্দ্বীরা কমে নিয়ে আসছে কিন্তু আমাদেরটা হাই থেকে গেছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে যেটা কথা বলছিলাম যে ওনারা যেটা বলছিলেন যে যদি 35%-ই যুক্তরাষ্ট্র কার্যকর করে, তাহলে আমাদের হাইয়েস্ট হচ্ছে 20 থেকে 25% এক্সপোর্ট ব্যাহত হতে পারে যুক্তরাষ্ট্রের বাজারে। তো তাহলে সেটার পরিমাণ হবে হচ্ছে আপনার কত, $2 বিলিয়ন। তাহলে আমাদের যেসব ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রে $2 বিলিয়ন এক্সপোর্ট করতে পারলো না, তারা তো তাদের ফ্যাক্টরি বন্ধ করে দেবে না, তারা অন্যান্য মার্কেটে এই পরিমাণ এক্সপোর্ট করার জন্য বা তাদের উৎপাদিত পণ্যটা এক্সপোর্ট করার জন্য তারা চেষ্টা করবে। তখন ওইসব মার্কেটে একটা আনএথিক্যাল কম্পিটিশন আমাদের ব্যবসায়ীদের মধ্যে শুরু হবে। আপনি হয়তো যেটা $1 বিক্রি করছেন, আমি নতুন করে ওই বাজারে ঢুকতে চাচ্ছি, আমি 95 সেন্টে আমি অফার করলাম যে ভাই আমারটা নেন 95 সেন্টে। এইসব জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হবে। তবে বাংলাদেশ যে ভলিউমে এক্সপোর্ট করে, আপাতত ধরুন যে 1-1.5 বছরে এটার অল্টারনেটিভ বাজার কিন্তু যুক্তরাষ্ট্র পাবে না। এই পরিমাণ সাপ্লাই দেওয়ার মতো সক্ষমতা এই মুহূর্তে অন্য কোনো দেশের নেই। যদি তারা পর্যায়ক্রমে কোনো দেশ এই সুযোগটা নেওয়ার জন্য তারা ইনভেস্টমেন্ট বাড়ায় এই সেক্টরে, তাহলে হয়তো সেটা সম্ভব হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সক্ষমতা যতটুকু আছে, এটি অন্যরাও বলছেন যে ভিয়েতনাম বা ইন্ডিয়া চাইলেই রাতারাতি আসলে ওই সক্ষমতা করে ফেলতে পারবে না।
এবং সেটি যদি সম্ভব না হয় তাহলে বাংলাদেশের জন্য একটি সময় বাংলাদেশও পাবে আসলে। কিন্তু দিন শেষে আসলে এটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারটি এখন এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছে আমাদের। এর সঙ্গে কিন্তু আমাদের, আপনি জানেন, আমাদের 40 লক্ষ যে শ্রমিক পোশাক খাতের, অন্যান্য খাত মিলিয়ে তো এটা আরও বেশি। সেই শ্রমিকদের যদি আমাদের এক্সপোর্ট ব্যাহত হয়, ডেফিনেটলি আমাদের এমপ্লয়মেন্ট ক্ষতিগ্রস্ত হবে, ব্যাংক বিমা সহ অন্য ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, ওভারঅল ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার আশঙ্কাও তৈরি হতে পারে। নিশ্চয়ই সরকার অথবা ব্যবসায়ীরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিভিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।